চলেন আমরা পিএইচপি আমি মনে আছে আমি কোন পজিশনে ছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ফর্ম ভ্যালিডেশন শুরু করব। এটা ইম্পর্টেন্ট পার্ট, এরকম একটা পর্যায়ে ছিলাম। এবং এটা এত ইম্পর্টেন্ট, এটা যদি আমি বুঝাই, আমি তো চেষ্টা করবো আমার এদিক থেকে বুঝানোর, কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন, কোর্সের বাকিগুলা ক্লাসগুলো করে কিছু বোঝা যাবে না, বা করে লাভ নাই। হ্যাঁ, তো এইটা এমন ভাবে কাভার করতে হবে এই টপিকটা। প্রতিটা পয়েন্ট আমি কি বলছি বা কেন হয় অতটা বোঝার দরকার নেই। হ্যাঁ, এইভাবে বুঝবেন যে হ্যাঁ এই কোড লিখলে এই কাজটা হবে, ওই কোড লিখলে এই কাজটা হবে, এটুকু বুঝলেই চলবে। তো আপনারা হচ্ছেন 337 ব্যাচ। আজকে হচ্ছে গিয়ে আমি একটা, আচ্ছা এটা এভাবে খুলি, প্রেস করে ওপেন করি। ওপেন করার পর আমি একটা নতুন ফাইল নিয়ে নিই। ফাইলের নাম নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে আপনার Day 7 কিছু একটা নিয়ে নিই। হ্যাঁ, আরে ওপেন হোক, ফাইল ওপেন Day 07 .php। ওকে, তাহলে হচ্ছে কি আমরা পিএইচপি কোড নিব। তার আগে এই ফাইলটা আমি ব্রাউজারে রান করে নিই, আজকে ব্রাউজারে প্রচুর কাজ আছে। হ্যাঁ, লোকাল হোস্ট, LOCAL এইচ হোস্ট, লোকাল হোস্ট, লোকাল হোস্ট হচ্ছে গিয়ে 337। আমরা হচ্ছে আজকে Day 7। ওকে, তাহলে FORM, ফর্ম, এটা একটা HTML ট্যাগ মনে করে দেখেন। আমরা HTML যখন শিখেছিলাম তখন ফর্মের কাজ শিখেছিলাম। এই ফর্মটা আমি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি চাইলে, কিন্তু এখন আমি এই সিএসএস ইউজ করে আপনাদের কাজটা আরো ভেজাল করতে চাচ্ছি না, আমি সিম্পলের মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, ফর্ম কি হয়? সাবমিট হয় সোজা বাংলায়। ফর্মের ভিতরে কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলা নিয়ে সাবমিট হয়, যেমন ইনপুট ট্যাগ থাকে, তাই না? ইনপুট ট্যাগ টেক্সট, নেম আইডি থাকতে পারে। এখানে নেমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেমটা খুবই ইম্পর্টেন্ট পিএইচপি তে। নেমের, আচ্ছা এআই খুব বিরক্ত করতেছে, এআই কে বলি ভাই তুমি আপাতত চুপ থাকো, আমার তোমার হেল্প লাগবে না, আমি অনেক কিছু পারি, যাই হোক। আচ্ছা, তো এআই হেল্প বন্ধ করে দিলাম 0.5 ঘন্টার জন্য। আচ্ছা, আমি ইনপুট টাইপ কি দিয়ে দিলাম? টেক্সট। টেক্সটের পর এখানে টাইপটা টেক্সটই থাকলো, নেই মানে নাম দিব, যে আমার এটা তো একটা ভ্যালু যাবে, তাই না? আমি না একটু প্লেস হোল্ডারে দেখাই যে প্লেস হোল্ডার নিয়ে লিখে দিলাম ইয়োর নেম। এই ফর্ম ইনপুট ট্যাগ এগুলো কিন্তু আমরা এইচটিএমএল এ করে আসছি, মনে করে দেখেন। হ্যাঁ, তাই না? আচ্ছা, এখানে আসছে কি ইয়োর নেম, তার মানে এখানে ইউজার নাম লিখতে পারে, তাই না? এটা নিলাম একটা জিনিস, আর এইখানে নেম দিয়ে দিলাম। এটা এই ঘরে একটা নাম রাখতে হবে, যেমন আমার নাম আছে, আপনার একটা নাম আছে, সেই নাম ধরে ডাকলে আপনি চলে আসেন। ঠিক এই যে ইনপুট ফিল্ডটা দেখতেছেন, হ্যাঁ, যে একটু আইকে দেখাই, হ্যাঁ, বুঝতে শুরু হবে। এই যে একটা ইনপুট ফিল্ড, আঁকাটা ভালো হয়নি। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে কি আমার কি বলে, এই ইনপুট ফিল্ডটা হচ্ছে কি আপনার ড্রয়িং, এই ইনপুট ফিল্ডটা হচ্ছে কি আপনার আহ একটা নাম রাখতে চাচ্ছি। কি নাম রাখতে চাচ্ছি? নাম রেখে দিলাম হচ্ছে গিয়ে কুদ্দুস। কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে নাম রাখা উচিত না। হ্যাঁ, এভাবে নাম রাখা উচিত না। নাম রাখবো আমার কাজের সাথে মিল রেখে। তাহলে এটা কি, মনে করেন আমি স্টুডেন্টের এটা ফর্ম, তাহলে এটা নাম রেখে দিতে পারি স্টুডেন্ট নেই, অথবা ওয়াই নেম লিখতে পারি। ওয়াই নেম মানে কি, ইওর নেম, শর্টকাটে ওয়াই নেম লিখে দিলাম। শুধু নেম রাখা ভালো না, কারণ হচ্ছে দেখেন এই ওয়ার্ডটা নেম না। আবার যদি এখানে আমি নেম রেখে দিই চলবে, ঠিক আছে, এটা গুড প্র্যাকটিস না আমার মতে, কারণ হচ্ছে এটাও নেম, এটাও নেম, একটু আলাদা কিছু রাখলে ভালো হয়। আমি ওয়াই নেম লিখে দিলাম, ওয়াই নেম মানে ইউর নেম। অথবা এখানে পুরা নাম লিখি, ওয়াই নেম বুঝতে সমস্যা হলে ইউর নেম, ক্যামেল কেস লিখেন, সমস্যা নেই, ইউর নেম। কিন্তু নামের মাঝখানে কিন্তু আবার ভুলে স্পেস দিয়ে না, হ্যাঁ ভুল হয়ে যাবে স্পেস ছাড়া।
তাহলে হচ্ছে কি এটা একটা ইনপুট ফিল্ড, আমি একটা আরেকটা ইনপুট নিয়ে নিই, অথবা বাটন নিয়ে নিই। বাটন টাইপ, এখানে ট্যাগটা দিয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাটন, এটা যে সেই বাটন না, এই বাটনটা কি করতেছে, সাবমিট করতেছে ফর্মটা। তাহলে আমি এখানে বাটনের ভিতরে আপাতত বলে দিলাম রেজিস্টার, অথবা লগ ইন, অথবা সাইন আপ, অথবা সাবমিটই লিখে দিতে পারি, সাবমিট। তাহলে এখন যদি আমি আউটপুটে আসি, এই রিলোড মারি, বাটনটা চলে আসছে। এখন এই ফর্মটা যদি আমি সাবমিট করি, এই ডাটাগুলো নিয়ে পিএইচপি কাছে যাবে। এই এসটিএমএল ফর্ম তো এটা, তাই না? ডাটাগুলো নিয়ে পিএইচপির কাছে যাবে। পিএইচপি বলতে পারেন আমরা তো পিএইচপি ফাইলেই আছি, এই কোডটা তো এসটিএমএল, তাই না? তো আমার হচ্ছে পিএইচপি ফাইলের কোথায় আছে, এই ঠিকানাটা অ্যাকশনের ভিতর দিয়ে দিতে হবে। তো বলতে পারেন আমরা তো পিএইচপি ফাইলে আছে, তাহলে অ্যাকশনটা খালি রাখেন। আর যদি না, পিএইচপি কোড অন্য জায়গায় আছে, এটা যদি বুঝাইতে চান, তাহলে অ্যাকশনের ভিতরে বলে দিবেন যে এই ফাইলটার ভিতরে আমার পিএইচপি কোড আছে। তখন কি হবে, ফর্মটা সাবমিট করলে এই ফাইলে নিয়ে যাবে। মনে করেন ডে 6, আমি দিয়ে দিলাম day1.php, দেখেন আমার এই ফর্মটা সাবমিট করলে day1.php এর কাছে চলে যাবে। সাবমিট করলাম, এই ইওর নামে day1.php এর কাছে চলে আসছে, দেখছেন? ডে 1 এর যে স্ট্রিং, এগুলা দিয়ে আমি কাজ করতাম। যাই হোক, আমার এই যে উপরে কিছু লিঙ্ক চলে আসছে, এটারও কারণ বোঝাচ্ছে। তাহলে আমি এটা day1.php এটা না লিখে, যে আমাদের আজকের ফাইলের নাম day7.php, এটা রাখতে পারি। এইটা রাখা যেই কথা, যেহেতু আমি এই day7.php ফাইলেই কোডিং করতেছি, তাহলে এটা খালি রাখা সেম কথা। বুঝাতে পেরেছি? তো হচ্ছে কি, খালি রাখা মানে আমি যে ফাইলে কোডিং আছে, আমি এচটিএমএল কোডটা রেখেছি, সাবমিট করলে তুমি এই ফাইলেই হিট করবে কোডটা। ফর্ম সাবমিট হলে কিন্তু একটা রিলোড হয়, খেয়াল করেন, দেখেন একটা রিলোড হয়। আচ্ছা, আমার তো এখানে একটা রিলোড দিয়ে নিই আগের কোডটা। ফর্ম সাবমিট করলাম, দেখেন একটা রিলোড দিচ্ছে। কিভাবে বুঝলাম? এই যে জ্যাম্পের এখানে দেখেন একটা বাড়ি খাচ্ছে। ফর্ম সাবমিট দিলাম, রিলোড। রিলোড হয় মানে কি জানেন? এই ডাটাটা পিএইচপির কাছে যে ঠিকানা দেবেন সেখানে যাবে। আর যেহেতু আমার এই ফাইলেই আছে, তার মানে এই পেজ থেকে বাইর হইলো, বের হয়ে দেখো ঠিকানা তো এই জায়গায়, আবার এই পেজে ঢুকলো। এর জন্য এই রিলোডটা হয়। কিছুটা এরকম, আমি আপনাকে বললাম যে তোমাকে একটা চিঠি দিলাম, তুমি এই চিঠিটা নিয়ে এই ঠিকানায় পৌঁছায় দাও। আপনি বাসা থেকে বের হইলেন, বের হওয়ার পর দেখলেন ঠিকানা তো আপনার বাসারই, তখন আপনি আবার বাসায় ঢুকলেন। হ্যাঁ। তো এইখানে এই ঘটনাটা ঘটতেছে। সাবমিট হওয়ার পর এই যে অ্যাকশনের ঠিকানায় আমার এখানে যে ডাটাটা থাকবে সেটা নিয়ে বের হলো, যে উপরে দেখেন ডাটাটা যাচ্ছে, যে ইওর নেম লেখাটা দেখা যাচ্ছে, বের হলো। বের হওয়ার পর দেখলো যে আচ্ছা ঠিক আছে, তো এই ফাইলের ঠিকানা, তাহলে আবার এই ফাইলে ঢুকলো। এর জন্য আমাদের কাছে এটা মনে হচ্ছে রিলোড। আর যদি অন্য ফাইল হইতো, ঠিকানা অ্যাকশনের ঠিকানায় যদি অন্য ফাইল থাকতো, day7 তো এখানে day1 দিয়ে দিই। যদি অন্য ফাইল থাকতো, তাহলে আমি যখন ফর্মটা সাবমিট করব, এটা একটা রিলোড মেরে নিই, এই যে এইটুকু বের করে দিই, পিএইচপি বের করে দিই। এটা যদি এখন আমি সাবমিট দিই, তাহলে যেটা হবে, অন্য ফাইলে নিয়ে গেছে, দেখছেন? অন্য ফাইলে নিয়ে সাথে ওই যে ইউআরএল এর মধ্যে ইউর নেম সমান সমান কি আমি কিছু লিখি নাই, এই জন্য খালি এই ডাটাটা দেখা। তাহলে আমি এটা আবার একটা রিলোড মারি, রিলোড মারি ঠিক করে নিই। আমি মনে করেন ইওর নেমের জায়গায় আমি কিছু লিখলাম, বললাম হচ্ছে ইওর নেম, আমার নাম হচ্ছে আসিফ, দিয়ে দিলাম যাবে। তো আমার নাম আসিফ, আমি এটা সাবমিট করলাম, আমার এই 01 ফাইলে চলে গেল। এইখানে ইওর নেম সমান কি দেখাচ্ছে, আসিফ দেখাচ্ছে, তাই না? কিন্তু এটা তো আমার 01 ফাইলে, ওইখানে তো আমি নাম ধরার জন্য কিচ্ছু কোডিং করি নাই। তাহলে আসলে এইখানে আমি নাম ধরার জন্য কোডিং করি, তাহলে আমি day1 এর জায়গায় এটা day7 আপাতত আবার করে দিলাম। অথবা খালি রাখলেও day7ই মিন করবে, কারণ হচ্ছে আমি যে ফাইলে আছি, খালি রাখা মানে সেই ফাইলেই হিট করবে। ওকে। তাহলে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমার day7, আমি যদি নাম রাখি এই যে আসিফ, তাহলে দেখেন হিট করতেছে আমার এই ফাইলে day7, ঠিক আছে?
এই যে নামটাও আসছে, কিন্তু নামটা কিন্তু আমাকে এখানে কোথাও দেখাচ্ছে না। তাহলে আমি ফ্রম এর পরে নামটা দেখাইতে চাচ্ছি, এই নামটা ধরার জন্য আমার প্রয়োজন হবে পিএইচপি কোড। কিন্তু এই এইচটিএমএল এর মধ্যে হুট করে আমি পিএইচপি কোড লিখতে পারি না। আমার পিএইচপি কোড পিএইচপি ফাইলের মধ্যে পিএইচপি ব্লকের মধ্যে থাকে। পিএইচপি ব্লক কোনটা? এই যে এটা হচ্ছে পিএইচপি ব্লক, তাই না? কোশ্চেন বোধক চিহ্ন, পিএইচপি লিখলাম, তারপরে যে এইখানে এটা যে শেষ। এরপর আমি চাইলে ইন্টার দিয়ে অনেকগুলা করে নিতে পারি। এই পিএইচপি ব্লকের মধ্যে আমি বললাম হচ্ছে গিয়ে তুমি এই ডাটাটা নাও, ইউর নেম। ইউআরএল থেকে ডাটা নেওয়ার জন্য, ইউআরএল থেকে ডাটা নেওয়ার জন্য এই যে এখানে আমার ফিল্ডের নাম কি, ইয়োর নেম, তাই না? নামটা কপি করে নিয়েছি। তা আমি বললাম তুমি ইকো করো, মানে প্রিন্ট করো কাকে, এই এই ডলার আন্ডারস্কোর আমার একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। এটা হ্যাঁ সুপার গ্লোবাল ভেরিয়েবল, মানে আমি তৈরি করিনি, এটা পিএইচপি তৈরি করে লিখছে। যেমন গত ক্লাসে আমরা ইউজ করছি সুপার গ্লোবাল ভেরিয়েবল, কোনটা মনে করে দেখেন? গ্লোবাল নাম, এই যে গ্লোবাল, যে ফাংশনের বাইরের জিনিস ফাংশনের ভেতরে আমি কিভাবে কল করব। তো এই গ্লোবালসটা কিন্তু আমি তৈরি করি নাই, আমার পছন্দ মতো নাম দিই নাই, এটা কে করেছে? পিএইচপি তৈরি করে রেখেছে, আমি জাস্ট আমার ফাইলে ইউজ করেছি। ঠিক তেমনি সুপার গ্লোবাল ভেরিয়েবল আরেকটা কি, গেট। এই গেটের কাজ কি? এই গেটের কাজ হচ্ছে ইউআরএল বা উপরের যে লিঙ্ক, এখান থেকে এই ডাটাগুলো নেওয়া। এই যে দেখেন এটা কিন্তু এই ইউর নেম সরাসরি আসে নাই, আমার ফাইলের নামের পরে একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে। আমি এই কোডটা এখানে বড় করে দেখে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউআরএলটা, হ্যাঁ। লোকাল হোস্ট না, এটা লোকাল হোস্ট, যাই হোক। এইটার পরে যে ডেস এই পর্যন্ত ঠিক ছিল, এরপরে দেখেন এটাকে কোয়েরি অপারেটর বলে, হ্যাঁ। কোয়েরি অপারেটরের পরে আমার হচ্ছে জিনিসটা কি, ইওর নেম, এটা ভেরিয়েবলের মতো চিন্তা করেন। আর এটা ভিতরে ভ্যালুটা কি, আসিফ। আমি কিন্তু চাই আরো 10টা ডাটা দিতে পারি, যেমন হচ্ছে এখানে এন্ড দিতে পারি, এন্ড দিয়ে আমি হচ্ছে আরেকটা দিতে পারি যে ইয়োর এইচ সমান সমান দিয়ে দিলাম, একটা এইচ দিয়ে দিলাম, মনে করেন সুইট 16 দিয়ে দিলাম, যাই হোক। আপনার হচ্ছে কি এখানে কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তাহলে এইটা একটা ভ্যালু, এটা আরেকটা ভ্যালু। আবার আমি যদি আমার পুরো নাম দিতে চাই, আমি কিন্তু মাঝখানে স্পেস দিতে পারবো না, এটা ইউআরএল লেখার নিয়ম না। আমাকে কি দিতে হবে? আমাকে এখানে দিতে হয় হচ্ছে গিয়ে %20, %20 মানে হচ্ছে স্পেস, %20। তাহলে এইভাবে যদি দিই তাহলে আসিফ আবির এটা আসবে। ইউরেজ বাদ দেন, আমি যে আমার কথাটা বললাম যে স্পেস থাকলে পার্সেন্টেজ, এটাও না আমি কমেন্ট করে দেখেন। আমি এটা একটা রিলোড মানে, আচ্ছা রিলোড মারা লাগবে না। আমি এখানে নাম লিখলাম আসিফ স্পেস আবির, লিখে যখন আমি সাবমিট করলাম, এই যে খেয়াল করেন, ও আচ্ছা ওরা %20 জায়গায় প্লাস চিহ্ন দিয়েছে। প্লাস চিহ্ন দেওয়া যেতে পারে, %20ও দেওয়া যেতে পারে, হ্যাঁ। %20টা আমি বেশি ইউজ করি, ওকে। %20 মানে হচ্ছে স্পেস, অথবা এখানে প্লাস দিয়েও দেওয়া যেতে পারে। এনিওয়েজ, এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ডাটাটা নিতে চাচ্ছি কি, ইওর নেম। তাহলে আমি বললাম তুমি ইকো করো কাকে, $_গেট, এরপর থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের মতো, মানে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো, আমি আমার নামটা দিয়ে দিলাম। এখন যদি আমি ফর্মের শুরুতে থাকি, ও কিন্তু আমাকে ইরোর দিবে, কারণ দেখেন ফর্মের শুরুতে এই ডাটাটা থাকবে না। আমি যখন প্রথম এই পেজে ঢুকবো তখন কোনো ডাটা থাকবে না, তখন বলবে কি, পিওরটা পড়ি ওয়ার্নিং, মানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কি ওয়ার্নিং? ওয়ার্নিং মানে একদম ইউরোর না, কিন্তু ওয়ার্নিং মানে সতর্কতা, তাই না? সতর্ক করছে আমাকে যে তুমি একটা জিনিস প্রিন্ট করতে চাচ্ছ যেটার নাম কি, ইওর নেম। এটা কি আনডিফাইন্ড, মানে এটা কোথাও নাই, এই যে উপরে আছে, উপরে নাই তো, কোথা দিয়ে পাবে? পেজটা যখন লোড হবে তখন উপর থেকে ইওর নেমটা খুঁজবে, খুঁজে পাবে। হ্যাঁ, পেজ লোড হওয়ার সময় ও যদি, আমি যেটা ম্যানুয়ালি টাইপ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কোশ্চেন বলে চিহ্ন দিলাম, তারপরে ইওর নেম দিলাম, সমান সমান দিয়ে দিলাম আসিফ, এই %20 আবির, দেখে আমি ইন্টার দিলাম, দেখেন আসিফ আবির স্পেস সহ চলে আসছে না? চলে আসছে। কিন্তু আমি যদি কিছু না দিই, কোয়েরি অপারেটর ছাড়া, তখন কিন্তু যে ওয়ার্নিং দেখাচ্ছে। তার মানে এটা যদি আবার আমি এখানে এখানে কিছু লিখে সাবমিট করি, তখন তো উপরে চলে যাচ্ছে ডাটাটা, তখন কিন্তু আবার এখানে আসতেছে। দেখেন এইমাত্র আসছে প্লাস দিয়ে, একটু আগে আমি %20 লিখেছে, তাও কিন্তু এই স্পেসটা আসছে।
তাহলে হয় প্লাস দিতে পারেন অথবা %20 দিয়ে আপনি ইউআরএল এর মাধ্যমে স্পেসটা গেট করতে পারেন। এখন আমার কথা হচ্ছে আমি যে গেটের মাধ্যমে নিব, শুরুতে লিখলেও আমাকে ইরর দিচ্ছে, এই ইররটা আমি কিভাবে অফ করতে পারি? তাহলে এই ওয়ার্নিংটা অফ করার জন্য আমি বললাম যে ভাই, এরা যদি থাকে থাকলো, ভালো কথা, যে কোশ্চেন করে জেনে ফেললাম, না থাকলে তোমার কিছু করার দরকার নেই। হুম? এখন আমি যদি এটা রিলোড মারি, দেখেন আমার রিলোডটা চলে গেছে। তার মানে এটা নাই, নাল, কাজ নেই। ওকে, কিচ্ছুই কি করবে না, মানে আমি প্রিন্ট করবো কি? কিচ্ছু না। তার মানে কিচ্ছুই প্রিন্ট হবে না। তার মানে এখন যদি আমি খালি রেখে সাবমিট করি সমস্যা নাই, আর যদি ভরে রেখে সাবমিট করি তাহলে নামটা নিচে আসবে। আচ্ছা, খালি রেখে সাবমিট করলে ইরর দিবে, এটা আমি পরে দেখাই। হ্যাঁ, আগে আপাতত আপনাদের সিলেবাসের যে $গেট, $পোস্ট, এগুলো একটু বুঝাই। হ্যাঁ, তাহলে হচ্ছে গেট, এটা হচ্ছে একটা মেথড। মেথড মানে কি? রাস্তা বলতে পারেন, রাস্তার সাথে বা রুটের সাথে তুলনা করতে পারেন। যে আপনি বাড়ি যাবেন, আপনি এখন ঢাকায় আছেন, আপনার বাড়ি কুয়াকাটা, আপনি কুয়াকাটায় যাবেন, কিসে কিসে যেতে পারেন? কুয়াকাটায় আপনি ট্রেন পাবেন না, আপনি গাড়িতে যেতে পারেন, বাসে যেতে পারেন, আপনি লঞ্চে যেতে পারেন। হ্যাঁ, লঞ্চে গিয়ে পটুখালি নেমে দেন হচ্ছে কুয়াকাটা চলে গেলেন। তো এইভাবে এগুলা কি এক একটা রাস্তা। এই যে ফর্মটা সাবমিট করলেন, সাবমিট করার পর ফর্ম কি করলো? ডাটা নিয়ে ব্যাকএন্ডের কাছে গেলেন। ফর্মেরও এরকম অপশন আছে, ও লঞ্চে যাবে নাকি এরোপ্লেনে যাবে নাকি হচ্ছে গিয়ে পায়ে হেঁটে যাবে, এরকম অপশন আছে। এই অপশনটাকে ফর্মের বলা হয় ম্যাথড। হ্যাঁ, কি বলা হয়? ম্যাথড। কোন ওয়েতে এই ডাটাগুলো নিবে? মেথড পপুলার হচ্ছে আপাতত দুইটা চিনেন, আরো মেথড আছে, আপাতত দুইটা চিনেন, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। এই মাত্র আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে গেট। গেট মেথড কি হয়? ইউআরএল এর ডাটাটা চলে যায়। ইউআরএল এর ডাটা গেলে সমস্যা আছে একটা, যে ইউআরএল একটা লিমিটেশন আছে। কত ক্যারেক্টার আমি ভুলে গেছি, সম্ভবত 3000-এর আশেপাশে বা 3000 থেকে কিছু কম। হ্যাঁ, তো এই ক্যারেক্টার লিমিট আছে হচ্ছে ইউআরএল। তো ইউআরএল যেহেতু ক্যারেক্টার লিমিট আছে, তার মানে আপনি যদি কোনো বড় পোস্ট করেন, যেমন ব্লগ পোস্ট, সেই ডাটাটা যদি আপনি, ফর্মের ডাটাটা যদি এভাবে নেন, হ্যাঁ, তাহলে তো আপনার লিমিটেশন থাকবে, একটা ক্যারেক্টার লিমিট থাকে। তো ইউআরএল ছাড়া কি আমি ডাটা নিতে পারবো না? হ্যাঁ, পারবো। যে মেথডটা ইউজ করতে হবে এটা তখন ভেতরে ভেতরে কাজ করে। হ্যাঁ, তখন আর ইউআরএল এ কাজ করে না। তখন মেথড হয়, আপনি দিতে পারেন গেট। মেথড গেট লেখা যেই কথা, মেথড গেট না লেখা একই কথা। এতক্ষণ আমরা কিন্তু গেট মেথডেই কাজ করতেছিলাম, মানে ডিফল্ট মেথড হিসেবে গেট মেথডেই কাজ করে। মেথড গেটের জায়গায় আমি দিয়ে দিতে পারি পোস্ট। মানে পোস্ট মেথড দিলে কি হয়, আমি এটা একটু রিলোড করে দেখাই। পোস্ট মেথড দিলে আমার কিন্তু কোনো ডাটা প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু কোনো ইরর দিচ্ছে না। হ্যাঁ, ইউআরএল চেঞ্জ হচ্ছে না, সবচেয়ে বড় কথা যেটা, ইউআরএলটা আমার যা ছিল তাই আছে। তো ঘটনা এরকম ঘটতেছে যে আমি আপনাকে কিছু একটা চিঠি দিলাম বা তথ্য দিলাম, বললাম যে তুমি যাও অমুক ঠিকানায় চিঠিটা দিয়ে আসো। আপনার বাসা থেকে বাইর হইলেন, বললাম যে তুমি এবার রিক্সায় চড়ে দিয়ে আসো। আপনি রিক্সায় উঠলেন, উঠার পর দেখলেন যে, রিক্সা কিছু দূর যাওয়ার পর দেখলেন যে আপনার ঠিকানা আপনার বাসায়। আপনি কি করলেন? রিক্সা ঘুরায় আবার বাসায় চলে আসলেন। এটা গেলে একটা ওয়ে। আর একটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বললাম বাসায় যাও, তুমি রিক্সা না, তুমি মোটর সাইকেলে গিয়ে দিয়ে আসো। বাইকে উঠলেন, বাইকে উঠে চড়ে আবার ঘুরে আসলেন। গেট আর একটা হচ্ছে পোস্ট। গেট যদি হয়, গেট হলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আপনার আহ ইউআরএল এর থ্রুতে যাবে, পোস্ট হলে ওটা ভেতরে ভেতরে যাবে, ইউআরএল এর থ্রুতে যাবে না। একটু 1 মিনিট, হ্যাঁ, আমি একটু আসছি।
ভাইয়া, সাউন্ড তো শোনা যাচ্ছে না। হ্যালো, ভাইয়া কি শুনতে পারছেন? ভাইয়া, সাউন্ড তো শোনা যাচ্ছে না ভাইয়া। ওকে, আমার মনে হয় তাহলে সাউন্ডের সমস্যা দিছিল, এখন শোনা যায়। কখন থেকে সাউন্ডের সমস্যা দিছিল? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। মানে সাউন্ডের সমস্যা কতক্ষণ ধরে হচ্ছিল? এই যে গেট ইউর নেম থেকে আর কি। 2-1 মিনিট হবে? হ্যাঁ, 2 2 মিনিট হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমি পোস্ট মেথডে ডাটাটা নিয়েছি আর হচ্ছে গেট মেথডে ডাটাটা নিয়েছি, হ্যাঁ। এই যে পোস্ট মেথডে সাবমিট হচ্ছে, গেট মেথডে আগে ছিল। এখন দেখেন আমি মেথডটা, উপরের মেথডটা গেট পোস্টের জায়গায় আবার যদি গেট দিয়ে দিই, হ্যাঁ, আবার কি করলাম, মেথড কি করলাম, গেট দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু আমার গেট যে কোডটা, এটা কিন্তু কমেন্ট করা কাজ করবে না। পোস্টের যে কোডটা, এটা কমেন্ট করা নাই, তার মানে এখানে ফর্মটা পাঠাচ্ছি গেট মেথডে আর ডাটাটা রিসিভ করতেছি পোস্ট মেথডে। এই ক্ষেত্রে আমার ডাটাটা প্রিন্ট হবে না। একটু রিলোড দিয়ে দিই, দেখেন আমি দিচ্ছি। আচ্ছা, কারণ ও পাঠাচ্ছে গেট মেথডে, এ দিচ্ছে পোস্ট মেথডে। এরকম এরকম যে আপনাকে বললাম যে কোথাও ঘুরতে পাঠাইলাম, আপনাকে আমি পাঠাইছি এয়ারপোর্ট দিয়ে, তো আপনাকে যে রিসিভ করবে সেই এয়ারপোর্টে না দাঁড়ায়, সে হচ্ছে গিয়ে ট্রেনে রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, আবার কি পাবে ডাটা? পাবে না। ঠিক তেমনি এখানে গেট মেথডে দিলে ডাটাটা গেট মেথডেই দিতে হবে, পোস্ট মেথডে দিলে ডাটাটা পোস্ট মেথডেই দিতে হবে। তবে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটু দেখাই। ইকো করো
ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট। রিকোয়েস্টের আরটা সবকিছু বড় হাতের হবে। এটার ভিতরে আমি দিয়ে দিলাম ইয়োর নেম। দেবার পরে এখন যদি আমি এটা রিলোড মারি, একটু রিলোড মারি, কারণ পিএইচপি তো reload হয়। আচ্ছা, এই যে ইয়োর নেম পাচ্ছে না রিকোয়েস্টে। ঠিক আছে, না পাইলে ভাই তুমি এরর দিও না আমাকে। রিকোয়েস্ট কি করে? রিকোয়েস্ট গেট মেথডও চেক করে, রিকোয়েস্ট হচ্ছে পোস্ট মেথডও চেক করে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমার ভাইয়া আবার শোনা যাচ্ছে না। এখন কি শোনা যায়? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ডলার আন্ডারস্কোর গেট, গেট মেথডের ডাটা পড়ে শুধু। ডলার আন্ডারস্কোর পোস্ট শুধু পোস্ট মেথডের ডাটা পড়ে। এবং ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট গেট পোস্ট দুইটার ডাটা রিসিভ করে। ওকে। আচ্ছা, আমি আরেকটা ফিল্ড অ্যাড করে দেখাইতে চাচ্ছিলাম, এর মধ্যে বললেন যে শোনা যায় না। আরেকটা ফিল্ড আমি ইনপুট টাইপ টেক্সটে দিয়ে দিলাম, অথবা ইনপুট টাইপ নাম্বারও দিতে পারি। সে নাম্বার ছাড়া আর কিছু নেবে না। নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ইয়ার এজ, এরকম কিছু দিয়ে দিলাম। প্লেস হোল্ডার দিয়ে দিলাম কি ইয়ার, এটা ইউজার দেখবে তাই না? স্টোরেজ আপাতত আমি ডিজাইনের দিকে নজর না দিই। আপাতত আমি নর্মাল পিএইচপি দিয়ে যাতে মূল জিনিসটা বুঝতে পারি। এখন হচ্ছে গিয়ে এই যে আমার এইচ, এই ভ্যালুটা নিব। এখন যদি আমি সাবমিট করি আসিফাবের, তাহলে আসতেছে। কিন্তু এইচ যদি সাবমিট করি তাহলে কিন্তু আমার এইচটা আসতেছে না। আমি এইচ সহ প্রিন্ট করব। তাহলে নিয়মটা কি, স্টেপটা কি? আমার এখানে একটা নাম থাকা লাগবে। নাম কি আছে? দেন হচ্ছে আমার ফর্মটা যখন সাবমিট হয় একই রাস্তায় এই দুইটা ডাটা নিয়ে যাবে, নেমটাও নিয়ে যাবে, আবার হচ্ছে কি আপনার এইজটাও নিয়ে যাবে। তো যেহেতু আমার পোস্ট, আমি হচ্ছে গিয়ে এইখানে পোস্ট মেথডে কাজ করি, রিকোয়েস্টটাও আমি কমেন্ট করে দিই। হ্যাঁ, যে বললাম পোস্ট করো এটা, আরেকটা নিয়ে নিলাম পোস্ট করো কি ইয়োর এজ, থাকলে থাকলো, না থাকলে নাই। ইরোড দিও না ভাই। ঠিক আছে, তো দুইটা জিনিসই তো করলাম। আগেরটা তো আগের মতোই ছিল, নেম। এখন নতুন করে আবার কি করলাম, যে পোস্ট মেথডে আসবে, তুমি এইজটা যদি পাও তাহলে এইজটাকেও প্রিন্ট করে দাও। তাহলে হচ্ছে কি আমি যদি দেই এখানে, যদিও পাশাপাশি আসবে, যা নিলাম একটা এজ দিয়ে দিলাম, মনে করেন এজ দিয়ে দিলাম 90, এবার দিলাম সাবমিট। আসিফ হাবিব 90 এরকম আসছে। হ্যাঁ,
তো আমি চাচ্ছি যে নিচের ডাটা নিচে আসুক। তাহলে সাজানো যাবে, চাইলে সাজানো যাবে। ডিজাইন করে আমি জিনিসটা ইয়া করতে পারি। এটা একটা শর্ত দিতে পারি যে দুইটা একসাথে আসলে প্রিন্ট করো, না আসলে প্রিন্ট করো না। এইটা হচ্ছে এরকম, এই ভ্যালিডেশন করতেছিলাম তো, হ্যাঁ। ইফ, যদি আমার শর্ত পূরণ হয়, তাহলে তুমি এই দুইটা ইকো করো। এলস দিতেও পারি, নাও দিতে পারি। আপাতত এটা দিয়ে শর্ত পূরণ, যদি ট্রু হয়। শর্ত পূরণ কি? এই মুহূর্তে একটা ফাংশন লাগবে, ফাংশনটা চিনি, ফাংশনটা খুবই সোজা। ফাংশনটার নাম হচ্ছে এমটি। তাহলে ফাংশনের নাম শুনেই বুঝে গেছেন এটার কাজ কি। আচ্ছা, এমটি না, আরেকটা ফাংশন আছে, এটা ইউজ করা লাগবে, ইসসেট। ইসসেট খুবই পপুলার একটা ফাংশন পিএইচপি, ইসসেট। ইজ মানে হয়, সেট মানে সেট করা আছে নাকি নাই, যে আমার এটা আছে কিনা, যে ডলার পোস্ট, এটা আছে কিনা। দুইটা লাগবে, তাই না? এন্ড দিন, এন্ড। এবং আবার ইজ সেট, কে সেট করা আছে কিনা, যে আমার এইটা সেট করা আছে। যদি দুইটাই সেট করা থাকে, তখন এই যে থাকলে থাকলো, না থাকলে নাল, এটা আর আমার লাগবে না। হ্যাঁ, কারণ ইউরোপ দিবে না, ও আগে দেখে নেবে যে সেট করা আছে কিনা। সেট করা থাকলে তারপরে কাজ করবে। তাহলে আমি একবারে ইকো করে ফেলাই যে ইওর নেম, এটা দিলাম, কনকেট মানি আলাদা করে যোগ করলাম, একটা ব্রেক ট্যাগ দিতে পারি, এচটিএমএল ব্রেক ট্যাগ। এখানে না হয় আমি স্ট্রিং ও যোগ করে দিতে পারি, আবার কনকেট করতে পারি স্ট্রিং কে। ইওর নেম বললাম, দিলাম এই নেমটা, ব্রেক ট্যাগ দিলাম, আবার বললাম ব্রেক ট্যাগ দেওয়ার পর আবার একটা স্ট্রিং দিয়ে দিলাম, বললাম হচ্ছে ইওর এইজ, আবার ওই যে কোলন দিলাম, স্পেস দিলাম, আবার কনকেট করে আবার হচ্ছে গিয়ে এই এসটা দিয়ে দিলাম। আর এই ইফ এর মধ্যে আমার ঢুকবেই না যদি না আমার উপরের শর্ত পূরণ না হয়। তো এখানে ইরর তো দিবে না, হ্যাঁ। কেন দিবে না? কারণ আমি বলি তুমি দেখো সেট করা আছে নাকি নেই, যদি থাকে তাহলে কাজ করো, না থাকলে তো এলসে কিছু বলি নাই, তাই না? তো হচ্ছে কি, আমি এখানে একটা রিলোড মারি, দেখেন কোনো ইরর আছে না। আমি লিখলাম আমার নাম আসিফ আলী, কিছু আসছে? আয় হ্যাঁ, এসে পড়ছে তো। ও এইচটা যে খালি না, এইচটা যে কি বলে সেট করা আছে, এইচটা সেট করা আছে কিন্তু খালি। আমরা একটা এমটি দিয়ে কাজ করি, এমপি টিউএল। এখন যদি আমি দেই, রিলোড মারি, এই যে আনডিফাইন অ্যারে কি, ইওর নেম, বিশাল কাজ করতেছে। তাহলে এমটিটা হচ্ছে গিয়ে সেট করার সাথে এই গন্ডগোল করতেছে। তাহলে এইটা আমি আবার আরেকটা ইফের মধ্যে নিয়ে নিই। কোন ইফের মধ্যে নিলাম, যে ভাই আমার ইজ সেট, এখানে একটা কাজ করতে পারি, আমার ফর্মের একটা বাটনে একটা নাম দিতে পারি, হ্যাঁ। নেম দিয়ে দিলাম, বললাম সাব 1 2 3, একটা ইউনিক নাম দিলাম বাটনে। তাহলে এখানে বললাম ইজ সেট, যদি পোস্ট মেথডে এই বাটনটাকে পাও, হ্যাঁ, বাটনের কোনো ভ্যালু দরকার নাই আমার, কিন্তু নাম আছে, এমটি না রে ভাই, নামটা কি দিছে, নামটা দিচ্ছে সাব 1 2 3। যদি এটা পাও, তাহলে হচ্ছে তার ভেতরে এইখানে চলে যাবে। তার মানে আগে ফর্মটা আমার সাবমিট করা লাগবে। সাবমিট হলেই তখন এই সাব 1 2 3 পাবে না, তো পাবে না। যখন ফর্মটা সাবমিট করব, এই যে বাটনটার ক্লিক করলে তো এই ডাটাটা যাবে, নেই 1 2 3, এটা পোস্ট মেথডে আসার পরে দেন হচ্ছে আমার এখানে আমি আবার দিচ্ছি যে যদি এটা এমটি না থাকে তাহলে কাজ করে। তাহলে এমটি না থাকে, এটা আগে যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম, এমটির আগে কি, আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্ন মানে হচ্ছে নট, মানে এমটি না। আর আশ্চর্যবোধক ছাড়া মানে যদি খালি হয়, যদি খালি হয় তাহলে তো আমার কাজ নেই।
যদি খালি না হয় তখন তুমি এন্ট্রি দাও। তাহলে আসেন আমি আবার কোডে একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমি যখন সাবমিট দেবো তখন কিছু আসেনি। আমি যখন আমার নাম লিখে সাবমিট দেবো তাও কিছু আসেনি। আমি যখন আমার নাম লিখলাম আর আমার মনে করেন এই একটা দিয়ে দিলাম, দিয়ে যখন সাবমিট দিলাম তখন দেখেন ইউর নেম, আসিফ আবির, ইউর এজ, যে ডাটাটা দিয়েছি সেটা কিন্তু নিচে চলে আসছে। আমাকে দুইটা ডাটাই দেওয়া লাগতেছে, দুইটা ডাটা না দিলে আমাকে জিনিসটা দিচ্ছে না। এইটাই হচ্ছে ফর্ম ভ্যালিডেশন টাইপের কাজ। হ্যাঁ, বড় করে করা লাগবে, এত ছোট করে করলে হবে না। কিন্তু আমি পার্ট বাই পার্ট বুঝাইতে চাচ্ছি। প্রথমে হচ্ছে বুঝাইতে চাচ্ছি, আজকের মূল উদ্দেশ্য হচ্ছে ফর্ম থেকে ডাটা কিভাবে নিব ইউজারের কাছ থেকে। ফর্মটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ইউজার বা ব্যবহারকারীর কাছ থেকে ডাটা নেওয়ার অন্যতম ওয়েই হচ্ছে গিয়ে আপনার কি, ফর্ম। হ্যাঁ, যেমন আপনি কি করবেন, লগ ইন করাবেন ইউজারকে ওয়েবসাইটে। তো স্টেপটা কি, ইউজারকে একটা ফর্ম দিতে হবে, বলবেন যে এই ফর্মে তুমি তোমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দাও, অথবা তোমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দাও। দেন আপনার কাছ থেকে ওই ফর্মের ডাটা গুলা নিবেন, কালেক্ট করবেন, তাই না? ওই ফর্মের ডাটা কিভাবে কালেক্ট করবেন, এই হচ্ছে ওয়েব ফর্মের ডাটা কালেক্ট করা। হ্যাঁ, এইটার ভিতরে একটা জায়গায় ইমেল কালেক্ট করলেন আর একটা হচ্ছে পাসওয়ার্ড কালেক্ট করলেন। তাহলে ভ্যালিডেশনটা কি, এই যে ইউজার ইমেল লিখলো, পাসওয়ার্ড লিখলো, ইউজার হয়তো ভুল করে ইমেলের জায়গায় নিজের নাম লিখে দিতে পারে, ভুল করে পাসওয়ার্ডের জায়গায় অন্যরকম পাসওয়ার্ড দিতে পারে, অথবা আপনি মনে করেন লগ ইন ফর্ম না, রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছেন। তো ইউজারকে বললেন দুইটা পাসওয়ার্ড দাও, ইউজার একটা পাসওয়ার্ডের সাথে আরেকটা পাসওয়ার্ড মিলে নাই, কনফার্ম করে নাই, তাই না? এটা একটা কাজ। তো এই কাজটা করার জন্য আমার ফর্ম ভ্যালিডেশন এই স্টেপটা লাগবে। অথবা আর কিছু লাগতে পারে, যেমন ফর্মের মাধ্যমে আমি ফাইল আপলোড করতে পারি। আমি যা বলতেছি সব কিন্তু দেখাবো, চিন্তা করেন না দেখাবো না, আমি জাস্ট আপনার ব্রেনে পুশ করার চেষ্টা করছি যে নেক্সট আমরা কি কি অ্যাকচুয়ালি ফর্ম ভ্যালিডেশনের মধ্যে শিখতে যাচ্ছি। তো এখন আমার ইম্পর্টেন্ট কাজ কি, প্রথমে কি শেখা। এখন আমার বোঝা হচ্ছে আজকে যে গেট মেথড বুঝলাম, যেটার মাধ্যমে কি হয়, ইউআরএল এর থ্রুতে ডাটা যায়। আর একটা হচ্ছে পোস্ট মেথড বুঝলাম, যেটার মাধ্যমে ইউআরএল ছাড়া পিছিয়ে পিছিয়ে ডাটাটা চলে যায়। হ্যাঁ, তো পোস্ট মেথড যখন হিট করা হয়, গেট মেথড যখন হিট করা হয়, তাহলে আলাদা ফাইলেও আমার যে কোডটা থাকতে পারে, এই কোডটা কিন্তু আমার আলাদা ফাইলে থাকতে পারে পিএইচপি কোডটা, অথবা এই ফাইলেও থাকতে পারে। আমি আলাদা ফাইলে করে দেখাইনি, তাই না? তাহলে আমি হচ্ছে আলাদা ফাইলে করে দেখাবো। আমি মনে করেন হচ্ছে নতুন একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে বললাম হচ্ছে টেস্ট ডট পিএইচপি। আগের ফাইলে আসি, এই কোডটা কপি করি, কপি করে আমি টেস্ট ডট পিএইচপি তে চলে যাই। আগের ফাইলে আমি আবার আসি, আসার পর এইটুকু কোডটা আমার এখানে দরকার নাই। এই যে অ্যাকশনের এখানে আমাকে বলে দিতে হবে তুমি কোথায় যাও, টেস্ট ডট পিএইচপি এই জায়গায় চলে যাও। তাহলে আমি যখন নতুন করে টেস্ট ডট পিএইচপি ফাইলে আসবো, আসার পর এখানে পোস্ট মেথডে হিট করতে হবে। তাহলে তুমি এই ফাইলে থাকো, নয়তো আমাকে কি করে দাও, হেডার নামে একটা ফাংশন আছে, হেডারের ভিতরে লোকেশন আমাকে কোথায় পাঠিয়ে দাও, day7.php এই জায়গাটায় তুমি আমাকে কল ব্যাক করে পাঠিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দাও যদি আমি sub 1 2 3 এগুলো ছাড়া আসি। এই এমটি থাকলেও আমাকে যাতে সে পাঠায় দেয়। হ্যাঁ, এই কাজটা আমি করে দিলাম। এমটি থাকলেও ভাই এখানে অ্যালার্ট দেখাতে আমার কোনো লাভ নেই, এমটি থাকলেও তুমি আমাকে পাঠিয়ে দাও। অথবা আমি এখানে এমটি থাকলে এখানে বলে দিতে পারি প্লিজ ফিল আপ অল দা, আবার এখানে ইকো দিয়ে আমি একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে দিলাম, অ্যাঙ্কর ট্যাগ, গো ব্যাক টু ফ্রম, এরকম দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে নিচের লাইনে দিলাম প্লিজ ফিল আপ দ্য প্রপার্টি, আবার ব্রেক দিয়ে বললাম হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক দিয়ে বললাম গো ব্যাক টু ফ্রম। ওকে, তাহলে নতুন করে দিলাম। তাহলে এটা টেস্ট ডট পিএইচপি, এটা ডে 7 এর, ডে 7 এ গেলাম, আমি প্রথমে খালি দিলাম, কি বলছে প্লিজ ফিল আপ দ্য ফর্ম প্রপারলি, গো ব্যাক টু ফর্ম। এখন আমি আমার নাম দিয়ে সাবমিট করলাম, তা বললো প্লিজ ফিল আপ দ্য ফর্ম। আমি নামও দিলাম, তারপর হচ্ছে কি আমার এই স্কেল দিলাম, ঠিক আছে?
আমি যখন সাবমিট দিলাম, তাহলে এখানে আমার নাম আর এজ চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে গিয়ে আমি এই কাজগুলা করতে পারি, হ্যাঁ। এইভাবে হচ্ছে গিয়ে আমি এই অন্য ফাইলও দেখাতে পারি। দেখেন, খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে কোথায় চলে আসছি এই মুহূর্তে, টেস্ট ডট পিএইচপি এই জায়গাটা চলে আসছে, তাই না? তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে ফর্ম, এটা একটা ফাইল, এটা DS7 ডট পিএইচপি, সাবমিট করলে আমাকে আরেকটা ফাইলে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে টেস্ট ডট পিএইচপি। আমি যে এটার নাম টেস্টটা ভালো লাগছে না, এটার নাম দিয়ে দিই ফর্ম সাবমিট, FORM ফর্ম সাবমিট। তাহলে এই নামটাই আমাকে কোথায় দিতে হবে? এই নামটাই আমাকে দিতে হবে আমার DS7 এর অ্যাকশনের ভিতরে। তার মানে এই ফর্মটা যদি এখন সাবমিট হয়, তাহলে যে ফর্ম সাবমিট ডট পিএইচপি এই ফাইলের কাছে চলে যাবে। তাহলে পিএইচপি ফাইলটা এক্ষেত্রে আলাদা থাকবে। তো পিএইচপি ফাইলটা এক ফাইলের ভিতরে থাকতে পারে, পিএইচপি কোডটা আলাদা ফাইলে থাকতে পারে। আপনার যে স্টাইল পছন্দ বা প্রয়োজন, সেই স্টাইলে আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ। তাহলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফর্মের অ্যাকশনটা, যে পিএইচপি কোড কোথায় আছে, খালি রাখা মানে এই ফাইলই আছে, অথবা এই ফাইলের ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা ডট স্ল্যাশ দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার অন্য ফাইলের ঠিকানা যেখানে পিএইচপি কোড আছে সেটা দিয়ে দিতে পারেন। মেথডটা হচ্ছে পোস্ট, ঠিক আছে। পোস্ট মেথডে আমার এই জায়গায় চলে গেল। আর হচ্ছে গিয়ে আমার মেথডটা গেটও হতে পারে, সমস্যা নেই। এই যে ইনপুট টাইপ আরো থাকবে, আমি নেক্সট ক্লাসে একটা ফুল ফর্ম ভ্যালিডেশন দেখাবো। কিন্তু তার আগে এই যে আমি ফর্মের ডাটা যে কালেক্ট করছি, এটা একটু প্লিজ কাইন্ডলি সবাই একবার হলেও প্র্যাকটিস করেন। তারপরে আমি ফুল ফর্ম ভ্যালিডেশন আমি নিজে করব, করার পরে আপনাদের হোমওয়ার্ক দেবো একটা ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশনটা এতটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা করলে আপনার মোটামুটি আমি নেক্সট ডে যা করব আপনার জন্য সোজা হবে, হ্যাঁ। তো আজকে টাইম আছে যদিও, কিন্তু যে ফর্ম ভ্যালিডেশন আজকে ধরতে চাই না, বড় টপিক, যারা ফ্রেশ আছেন তাদের জন্য কষ্ট হবে, হ্যাঁ। আপাতত এই যে ফর্ম থেকে যে ডাটাটা নিয়েছি সেটা কিভাবে নিয়েছি সেটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে কিন্তু এখন ডিজাইন করতে পারেন, এটা বোঝা হয়ে যাওয়ার পরে, HTML বোঝা হয়ে যাওয়ার পরে দেন আপনি এখানে CSS TSS যা আছে অ্যাপ্লাই করে কাজ করলেন, অথবা আমি বোর্ড স্ট্যাক লিঙ্ক করে বোর্ড স্ট্যাক করতে পারলাম, অথবা এই যে এখানে আমি তো এরকম কোড করতে পারি, নিয়ে এসে আমি এখানে এটা দিয়ে দিতে পারি। তারপর এখানে আমি বললাম হচ্ছে PS5, এবার দিয়ে আমি বোর্ড স্ট্যাক লিঙ্ক করে ফেললাম। তাহলে দেখেন, আমি যদি রিলোড দিই আমার কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে নাকি। এআই এর হেল্প নিয়ে যদিও বোর্ড স্ট্রাকচার লিঙ্ক করছি। তো এখানে আমি দিলাম কন্টেইনার, কন্টেইনারের ভিতর রো এর ভিতরে বললাম হচ্ছে কল এমডি 6 দিয়ে দিলাম। সেই কল MD6 এর ভিতরে আমি হচ্ছে গিয়ে এই ফর্মটা দিয়ে দিলাম। এই রিলোড দিয়ে পাই কিনা, আরে পাইনি। তাহলে আমি গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাই, getbootstrap.com, অনেকদিন পর আসলাম। ডকুমেন্টেশনে যাই, এটার ভিতরে এই যে CSS লিঙ্ক করা আছে এটা লিঙ্ক করে ফেলাই। মানে কত বড় লাইন, লিঙ্ক করা, এই লিঙ্কের জায়গায় আমার লিঙ্ক দিয়ে দিই, মানে বুটস্ট্র্যাপের লিঙ্ক দিয়ে দিই। এটা আসার পর এখানে একটু আমি রিলোড মারি, এই তো হয়ে গেছে। ডিজাইন সুন্দর হয়নি, ওকে, সমস্যা নেই। তারপরে বুটস্ট্র্যাপ লিঙ্ক হয়ে গেছে। তাহলে এটার ভিতরে ক্লাস দিয়ে আমি বলি হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ অনেক ডিজাইন করা লাগে, একটা ডিভ নেওয়া লাগে, এটার নাম হচ্ছে MB3, মার্জিন বটম ফ্রি। এটার ভিতরে একটা ইনপুট টাইপ, আবার এটার ভিতরে নাম ডট MB3, এটার ভিতরে আরেকটা ইনপুট, কারণটা আলাদা থাকলো, ঠিক আছে, সমস্যা নাকি, রিলোড দিই, চলে আসছে। আর হচ্ছে গিয়ে এটার ভিতরে হচ্ছে ক্লাসের মধ্যে ইনপুট,
এই ভুল জিনিস হচ্ছে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে তো ছিলাম, এখানে ফর্মটা যদি আসে, ফর্ম কন্ট্রোল, এই যে ক্লাসটা ভুলে গেছিলাম, ইনপুট ফিল্ডে ফর্ম কন্ট্রোল হবে, হ্যাঁ ইনপুট গ্রুপ না, ফর্ম কন্ট্রোল। এই ফর্ম কন্ট্রোলটা আমি এখানে দিয়ে দিলাম ক্লাসটা। আবার হচ্ছে গিয়ে পরেরটা তো দিয়ে দিই। পরেরটা এসে আমি বললাম যে ভাই ঠিক আছে, তোমার যেহেতু ক্লাস আছে, ক্লাস ফর্ম কন্ট্রোল। এই সুন্দর ফিল্ড হয়ে গেছে। তাহলে আরো রিজাইন করতে পারি, বলি যে ভাই তোমার একটা বর্ডার দাও, তারপর হচ্ছে মা এম এক্স অটো দিয়ে দাও, বর্ডারটা রাউন্ডেড দিয়ে দাও, না একটা শ্যাডো দিয়ে দাও, তারপর না একটা প্যাডিং দিয়ে দাও, তারপর উপরে নিচে একটা মার্জিন দিয়ে দাও আর কি। একটু রিলোড দিয়ে দাও এখানে, বাটনটা সুন্দর করে বিটিএম রিলোড দিয়ে জাস্ট ডিজাইনটা তারপরে দেখালাম। আমি জাস্ট হচ্ছে কি আপনার এই র পিএইচপি যেটা আর কি, সেটার দিকে আজকে ফোকাসটা ছিল, কিভাবে ফর্ম ডাটাটা নেওয়া যায়। হ্যাঁ, তাহলে ভাইয়া যে পরবর্তী ফিল্ডটা, হ্যাঁ ভাইয়া বলেন বলেন। পরবর্তী ক্লাস কি শনিবার? হ্যাঁ, কালকে আমি নিতে পারবো না, তো কালকে ক্লাসটা আজকে নিচ্ছি, পরবর্তী ক্লাসটা শনিবার নিব। হ্যাঁ, কিন্তু এর আগে যে কাইন্ডলি আমি আজকে যা করছি সেটা একটু ইয়া করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে এখানে আবার টেস্ট চলে আসছে। বুঝতে পারছেন কোন কোশ্চেন আছে কি? যদি আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, করতে যান করেন, করতে গেলে আরো কিছু কোশ্চেন অ্যারাইজ হতে পারে। সাবমিট, চলে আসছে। ওকে, তাহলে তাহলে আজকে এ পর্যন্ত থাকবে না, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।